হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে। আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আমার কলেজের প্রথম দিন। আমি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আমার বেস্টুর জন্য অপেক্ষা করছি। আজ কলেজের প্রথম দিন, নতুন জায়গা, তাই অনেক ভয় লাগছে। এত সময় ধরে আমার বেস্টুর জন্য অপেক্ষা করছি, ওইদিকে তার আসার নামগন্ধও নেই। ওর আসার আগে পর্যন্ত চলেন আমার পরিচয় দেওয়া যাক। আমি মিহি ইসলাম হুর, সবাই আমাকে হুর বলেই ডাকে। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার বাবা হামিদ সিকদার এবং মা মিনা বেগম। এছাড়াও আছে আমার দাদি হালিমা বেগম। আমার বাবারা 2 ভাই ও 1 বোন। আমার বড় আব্বু হানিফ সিকদার এবং বড় আম্মু ইয়াসমিন বেগম। তাদের ছেলে ইয়াদ অনার্স 4th বর্ষে পড়ছে এবং মেয়ে ইমা এবার অনার্স 1 বর্ষে পড়ছে। আমার বাবা এবং চাচা একসাথে বিজনেস সামলাচ্ছে। আমার একমাত্র ফুপি হীরা বেগম এবং তার হাসবেন্ড রিফাত চৌধুরী। ফুপির 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তাদের ছেলে রোয়েন চৌধুরী এবার অনার্স 4th বর্ষে ইয়াদ ভাইয়ের সাথে পড়ে। ইয়াদ ভাইয়া আর রোয়েন ভাই বেস্ট ফ্রেন্ড এবং ফুপির মেয়ে রিহু যে আমার জানের বেস্টু, যার জন্য এত সময় অপেক্ষায় ছিলাম। কেউ একজন পিছন থেকে আমার চোখ আটকে ধরে, হঠাৎ করে এমন চোখ আটকে ধরাতে ভয়ে আমার বুক কেঁপে ওঠে। এত সময় ভাবনার মাঝে থাকার জন্য হঠাৎ এমন আক্রমণে চমকে যাই। কিছু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করার পর আস্তে আস্তে আমার হাতটা চেকের উপর রাখতেই একটা হাত স্পর্শ লাগতেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ আমার জানা আছে এই হাতের মালিক কে। এটা আর কেউই না, আমার একমাত্র বেস্টু রিহু। আবার রাগ ও লাগলো আমাকে এত সময় অপেক্ষা করিয়া আবার এখন ভয় দেখানো। কপাট রাগ দেখিয়ে বললাম, মিহুর বাচ্চা। এরপর শুরু হয়ে গেল আমাদের 2 জনের ছোটাছুটি। ছোটাছুটির এক পর্যায়ে হঠাৎ করে একজনের বুকের সাথে যে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। পুরো কলেজ আর ভার্সিটির সবার সামনে এভাবে পড়ে যাওয়াতে লজ্জায় আমার মাথা কাটা গেল। আজ কলেজের প্রথম দিন আর আজকেই এভাবে পড়া লাগলো। পায়ে ও অনেক ব্যথা পেয়েছি। ব্যথা আর লজ্জা মিলিয়ে এখন আমার কান্না পাচ্ছে। কার সাথে ধাক্কা খেয়ে পারে গিয়েছি দেখার জন্য উপরে তাকাতেই আমার অবস্থা আরো খারাপ, কারণ আমার সামনে আর কেউই না, রোয়েন ভাই চোখনাক মুখ লাল করে দাঁড়িয়ে আছে। এই একটা লোক যাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। ভয় পাবই না বা কেন, এনার মতো রাগটা গম্ভীর মানুষকে কেই না ভয় পায়। সব সময় রাগ তার নাকের ডগায় থাকে। এই যে এখনই তার সব রাগ আমার উপরে ঝাড়বে। ভয়ে আমার অবস্থা খারাপ। এই তার ঝাড়ি দেওয়া শুরু। চোখে দেখোস না, সারা দিন ছোটাছুটি করা লাগবে তোর, থাপ্পড় দিয়ে একদম সব কয়টা দাঁত ফেলে দিব বেয়াদব কথাকার। কলেজে আসতে না আসতেই ছোটাছুটি শুরু। এভাবে আরো কতক্ষণ বকাচকা করল। আমার চোখে এবার পানি টলমলে করতে লাগলো, আরেকটু হলেই পড়ে যাবে। টলমলে চোখে পাশে তাকাতে দেখি রিহু ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ জানে তার ভাই কেমন রাগটা, এখন কিছু বলতে গেলে ঝড় ওর উপর দিয়েও যাবে, তাই চুপচাপ মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে। একটু পরে সেখানে উপস্থিত হলো ইয়াদ। সবার আগোচরে রিহু ইয়াদকে SMS করে এখানে আসতে বলল, কারণ ইয়াদ ছাড়া এই বকা থেকে এখন কেউই বাঁচাতে পারবে না। ইয়াদ এসে রোয়েনকে থামালো। ইয়াদ রোয়েনকে বলল, কি হয়েছে রোয়েন, হুরকে এভাবে বকা দিচ্ছিস কেন? আমি কেন বকা দিচ্ছি তা তোর গুণধরা বোনকেই জিজ্ঞেস করো। ইয়াদ এবার হুরের দিকে তাকিয়ে দেখল ও নিচে পড়ে আছে, তা দেখে বলল, কিরে হুর, নিচে পড়ে আছিস কেন? হুর কিছু বলল না, মাথা নিচু করে চোখের পানি ফলতে লাগল। রোয়েন হুরের অবস্থা দেখে চোখটা বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করতে লাগল। একটু পর রিহুকে ধমক দিয়ে বলল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, যে দেখ কোথায় লেগেছে ওর। রিহু এতক্ষণ এই কথাটার এই অপেক্ষায় ছিল, রোয়েন বলতেই সাথে সাথে হুরের কাছে চলে গেল। যে সাবধানে হুরকে দাঁড় করালো, কিন্তু ব্যথার কারণে হাঁটতে পারছে না। হুট করেই রোয়েন এসে হুরকে কোলে তুলে হাঁটা ধরল। হুর চোখ বড় বড় করে রোয়েনের দিকে তাকিয়ে রইল। বুকের ভিতর ধুকপুক ধুকপুক করতে লাগল। অস্বস্তি লাগছে অনেক। হুর নিজেকে একটু স্বাভাবিক করে আস্তে করে বলল, আমি যেতে পারবো, আমাকে নামিয়ে দিন। বেশি পকপক করলে কিন্তু কোল থেকে একদম ফেলে দিব। এমনি মেজাজ খারাপ আছে। কোমর ভাঙতে না চাইলে চুপ থাক।
হুর ভয় পেয়ে আর কিছু বলল না। রোয়েন হুরকে নিয়ে ক্যান্টিন নিয়ে গেল, ওদের পিছু পিছু ইয়াদ আর রিহুও গেল। হুরকে নিয়ে একটা চেয়ার বসিয়ে দিয়ে ইয়াদকে বরফ নিয়ে আসতে বলল। ইয়াদ বরফ আনার পর রোয়েন বরফ নিয়ে হুরের পায়ের কাছে বসল। পায়ে হাত দিতে গেলেই হুর পা সরিয়ে ফেলল। কি করেছেন, পায়ে হাত দিচ্ছেন কেন? আমি নিজে দিতে পড়ব। বেশি কথা বলবি একদম পা ভেঙে দিব, চুপচাপ বসে থাক, এই বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ে বরফ লাগানো শুরু করল। হুর চোখ বুজে ব্যথা সহ্য করতে লাগল। বরফ লাগানো শেষ হলে রোয়েন উঠে রিহুকে ওর খেয়াল রাখতে বলে হনহনিয়ে চলে গেল। ইয়াদ ও রিহুকে হুরের খেয়াল রাখতে বলে রোয়েনের পিছু পিছু গেল। রোয়েন যেতেই রিহু হুরকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, সরি দোষ, আমার জন্য এত কিছু হয়ে গেল। হুর অভিমান করে রিহুকে নিজের থেকে ছাড়িয়ে বলল, সর, আমার সাথে তুই কথা বলবি না, তোর জন্য তোর খাটাইস ভাইয়ের কাছে এতগুলো বকা খেলাম। রিহু কাঁদো কাঁদো ফেস করে কানে ধরে বলে, এবারের মতো ক্ষমা করে দে দোষ, এই দেখ কানে ধরলাম। রিহুর অবস্থা দেখে হুর হেসে ফেলল। হয়েছে, আর ডং করা লাগবে না, এই বলে জড়িয়ে ধরল রিহুকে। হুরের পা ব্যথা এখন অনেকটা কমে গেছে। তারপর ওরা একসাথে ক্লাসে চলে গেছে। আজ প্রথম দিন, তাই ক্লাস তেমন হয় নাই। আজ শুধু পরিচয় পর্ব গেল ক্লাস কলেজ শেষ হুর আর রিহু গেটের কাছে গেল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রিহুর গাড়ি চলে আসছে, তাই হুরকে বিদায় জানিয়ে চলে যায়। আর হুর দাঁড়িয়ে থাকে ইয়াদের জন্য। ইয়াদ বলেছিল হুরকে নিয়ে যাবে, তাই বাসা থেকে গাড়ি আসবে না আজকে। এমন সময় হুট করে ওর পাশে একটি বাইক এসে থামল। পাশে তাকাতেই দেখতে পেলাম রোয়েন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় রোয়েনকে দেখে চমকে উঠলাম। বাইকে উঠে বস, গম্ভীর কণ্ঠে বলল রোয়েন। আমি আবারও চমকে উঠে তার দিকে তাকালাম। যে বাইকে উনি কাউকে উঠতে দেয় না, সেখানে আমাকে বলতেছে তার বাইকে উঠতে, ভাবা যায়? তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ভাবতে লাগলাম, এগুলো এভাবে না তাকিয়ে থেকে বাইকে উঠ তাড়াতাড়ি। মানে আমাকে তো ইয়াদ ভাইয়া নিয়ে যাওয়ার কথা বলেছিল। ইয়াদ একটা কাজে আটকে গেছে, তাই আমাকে দিয়ে আসতে বলেছে, আর না হলে আমার এত আজাইরা টাইম নাই যে তোকে শুধু শুধু দিয়ে আসতে যাব। তার লাস্টের কথা শুনে খানিকটা খারাপ লাগলো। যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে ফেলবো, তোকে বাইকে উঠতে বলেছি, কানে যায় না কথা? জানি এখন তার কথা না শুনলে আরো রেগে যাবে, তাই বাধ্য হয়ে তার পিছে উঠে বসলাম। অভিমান হলো তার উপরে, ভালো করে কি কথা বলা যায় না একটু? সব সময় ধমক থপ্পড় এগুলোই আসে মুখে। মনে হয় তার জাত শত্রু আমি। অভিমান হলো তার উপরে। গাল ফুলিয়ে বাইকে উঠে দূরত্ব বজায় রেখে বসলাম। ধরে বস, আর না হলে পড়ে যাবি, গম্ভীর কণ্ঠে আবারও বলে উঠলেন তিনি এই কথাটা। ধরা লাগবে না, এভাবে ঠিক আছি আমি। থাপ্পড় খাওয়ার আগে ধরে বস বলে দিলাম। তোর সাথে ভালোভাবে কথা বলতে হয় না, তাহলেই তোর তেরামো শুরু হয়। থাপ্পড় দিয়ে তোর তেরামো ছুটিয়ে দিব স্টুপিড। তার কথা শুনে গাল আরো ফুলিয়ে তাকে ধরে বসে রইলাম। সহ্য হয় না একদম লোকটাকে, সবার সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারে, আমার সাথে কথা বললেই তিতা কথা বের হয়, খাটাস একটা। উনাকে মনে মনে গালি দিতে দিতে বাইক এসে থামল বাসার সামনে। বাইক থেকে নেমে আমাকে নিয়ে বাসায় ঢুকলেন। আম্মু তাকে দেখে তো মহা খুশি। মিনা বেগম বলল, আরে রোয়েন যে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। বসো তুমি, আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনি। না মামি মনি, এখন কিছু আনা লাগবে না, আমি চলে যাব। হুর আজকে পরে যে পায়ে ব্যথা পেয়েছে, তাই ওকে দিয়ে যেতে আসলাম। রোয়েন ভাইয়ের কথা শুনে মাথায় বাস আমার, কি দরকার ছিল আম্মুকে এই কথাটা জানানো? ইচ্ছে করতেছে তার মাথাটা ফাটিয়ে দেই। এখন যে আম্মু আমার অবস্থা খারাপ করবে বকবক করে। বলতে না বলতে শুরু হয়ে গেল আম্মুর বকাঝকা। আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, পড়বে না তাহলে কি করবে? একটা সেকেন্ড, এই মেয়ে স্থির থাকে। সবসময় ছোটাছুটি করবে, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। আম্মুর বকা থেকে বাঁচার জন্য বড় আম্মুকে খুঁজুচ্ছি আমি, এর ভিতরেই বড় আম্মু এসে আম্মুকে বলল, কিরে ছোট, কি হয়েছে? আমাদের হুরপরীকে বকা দিচ্ছিস কেন? তোমার আদরের মেয়ের স্বভাব ভালো তো, এই জন্য বকা দিচ্ছি। এই বলে মিনা বেগম সব ঘটনা ইয়াসমিন বেগমকে খুলে বললেন। সব শুনে ইয়াসমিন বেগম বলল, মেয়েটা আমার ব্যথা পেয়েছে আর তুই ওকে বকা দিচ্ছিস, চুপ। এ বলে বড় আম্মু আমার কাছে এসে জিজ্ঞেস করল, একটু সাবধানে চলবি না মা? এখন পয়ের অবস্থা কি? আম্মু এখন তেমন ব্যথা নেই, হালকা আছে, সেরে যাবে। আচ্ছা মা, তুই যা, ফ্রেশ হয়ে আয়। খেয়ে একটা ব্যথার মেডিসিন খেলে ব্যথা সেরে যাবে।
আচ্ছা বলে চলে আসি। আসার সময় শুনতে পেলাম রোয়েন ভাইয়ের সাথে আম্মুরা টুকিটাকি কথা বলছে। ভাইয়া চলে যেতে চেয়েছিল, কিন্তু আম্মুরা দুপুরে না খেয়ে যেতে দিবে না। আমি রুমে এসে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। এখন শাওয়ার নিলে একটু ভালো লাগবে। এইদিকে রোয়েন চলে যেতে চাইলেও তাকে যেতে দিল না মিনা বেগম আর ইয়াসমিন বেগম। ইয়াসমিন বেগম বলল, আও বাবা, তুমি ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। নানিজান কোথায়? দেখতে পারছি না যে। মায়ের শরীরটা তেমন ভালো না, তাই রুমে শুয়ে আছে। ওহ। এই বলে রোয়েন উপরে উঠে গেল ফ্রেশ হওয়ার জন্য। কি মনে করে হুরের রুমের কাছে এসে ওর রুমে চলে গেল। হুর ওয়াশরুম থেকে বের হয়ে সামনে তাকাতেই ওর বুকের ভিতর ধক করে উঠল, কারণ ওর বেডে রেন আরাম করে বসে ফোন টিপতেছে। তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করলাম। রোয়েন ভাই, আপনি এখানে কেন? আমতা আমতা করে বললাম। কেন আসতে পারি না? সোজা সাপটার উত্তর তার। না ইয়ে মানে, আসলে হঠাৎ করে। উনি কোনো কথা না বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছেতে পিছেতে বললাম, এ ভা বেয়া আগাচ্ছেন কেন? তুতলিয়ে বললাম। পিছাতে পিছাতে ওয়াশরুমের দরজার সাথে পিঠ ঠেকল। উনি এসে আমার দুপাশে হাত রাখল। ভয়ে আমি চোখ খিচে বন্ধ করে রাখলাম। হার্টবিট অনেক বেড়ে গেছে আমার। অনেক সময় এভাবে থাকার পরেও দেখালাম উনি কিছু বলছে না। তখন পিট করে চোখ খুলে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। কিছু একটা আছে ওনার এই চোখে, যার ভাষা বুঝতে সক্ষম হলাম না আমি। আমার তাকানো দেখে উনি আমাকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তাজ্জব বনে গেলাম ওনার কাজ দেখে। বাসায় কি আর কোনো ওয়াশরুম নেই যে আমারটায় ঢুকে গেল? তখন আমার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি রিহু কল দিয়েছে। কল রিসিভ করে বেলকনিতে চলে গেলাম। কথা বলা শেষ করে রুমে আসতেই দেখি রোহন ভাই ওয়াশরুম থেকে বের হচ্ছে। তাকে দেখে থমকে গেলাম। চোখ মুখে পানি দেওয়ার কারণে ফর্সা মুখে পানিগুলো মুক্তোর মতো লাগতেছে। কফি বানিয়ে আন, মাথা ধরেছে আমার। তার কথায় আমার ধ্যান ভাঙল। ছিছি, কিভাবে তাকিয়েছিলাম! ভাইয়া কি ভাবলে? আমি তাড়াতাড়ি করে রুমের বাহিরে চলে গেলাম। তাড়াতাড়ি কিচেনে চলে গেলাম। যে দেখি আম্মু কফি বানিয়ে ফেলেছে। আমার আর কষ্ট করে বানানো লাগলো না। যা, কফিটা নিয়ে রোয়েনকে দিয়ে আয়। ছেলেটা সেই কখন আসলো, এখনো কিছু মুখে দিল না। আমার হাতে কফিটা দিয়ে আম্মু আবার কাজে ব্যস্ত হয়ে গেল। আমি কফিটা নিয়ে আসতে আসতে রুমের দিকে গেলাম। রুমে যেয়ে দেখি উনি আমার বেডে শুয়ে আছেন চোখ বুজে। আমি তো অবাকের চরম সীমানায় চলে গেলাম তার কাণ্ড দেখে। রুমে যেয়ে তোকে ডাক দিব নাকি বুঝতে পারলাম না। অনেক সময় ভাবার পর আস্তে করে ডাক দিলাম, ভাইয়া, আপনার কফি ঠান্ডা হয়ে যায়। উনি আসতে চোখ খুলে উঠে বসলেন। আমার হাত থেকে কফিটা নিল। আমি কফি তার হাতে দিয়ে পিছন ঘুরে চলে আসতে নিয়েছিলাম, তখন তিনি হাত টেনে ধরলেন। তার হাতের স্পর্শ পেয়ে চমকে কেঁপে উঠলাম আমি। পায়ে ব্যথা কেমন আছে এখন? হাত ধরে তার পাশে বসিয়ে কথাটা জিজ্ঞেস করল আমাকে। ব্যথার কথা বলতেই তার তখনের বিহেভের জন্য মনের ভেতর আবার অভিমান হানা দিল, তাই মুখ ফুলিয়ে অন্য দিকে তাকিয়ে রইলাম তার কথার উত্তর না দিয়ে। আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, রাগ করেছিস আমার উপর? আমি তবুও কোনো উত্তর দিলাম না। তোকে কি আমি শুধু শুধু বকা দেই বল? এই যে ছোটাছুটি করে পড়ে গেলি, এতে ব্যথাকে পেয়েছে বল? তুই এত কেয়ারলেস কেন হুর? আমার গালে আলতো করে হাত দিয়ে ধরে বললেন তিনি। কেঁপে উঠলাম ভাইয়ার স্পর্শে। আমি নিজেকে স্বাভাবিক করে ভেবে দেখলাম আসলেই ভুলটা আমার ছিল। সরি ভাইয়া, আর এমন করব না। ছোট করে বললাম আমি মাথা নিচু করে। তুই এখন বড় হয়েছিস, বাচ্চাদের মতো এভাবে ছোটাছুটি করলে হবে? একটু তো বড় হ। ভাইয়ার কথা শুনে আমি মাথা নিচু করেই বসে রইলাম, বলার মতো কিছু পেলাম না। নিয়ের যত্ন নিস, এই বলে ভাইয়া চলে গেল ড্রয়িং রুমের। এর ভিতরেই আম্মু খাবারের জন্য ডাক দিল। যে দেখি রোয়েন ভাই, দাদির, ইমা আপুরা একসাথে গল্প করছে আর খাচ্ছে। আমি যেতেই দাদি তার পাশে বসিয়ে দিল। বলল, ব্যথা পেয়েছিস নাকি? এখন কি অবস্থা পয়ের? বেশি ব্যথা নেই, সেরে যাবে কালকের ভিতরেই। এভাবে টুকটাক কথা বলে সবাই একসাথে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে সবাই একসাথে ড্রয়িং রুমের যেয়ে বসলাম, তখন ইয়াদ ভাইয়া আসলো। ইয়াসমিন বেগম বলল, কিরে ইয়াদ, আজ এত দেরি করলি কেন? আসলে মা, একটা কাজে আটকে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। মিনা বেগম বলল, যা বাবা, ফ্রেশ হয়ে আয়, তোকে খাবার দেই। ছোট মা, আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখন আর খাবো না, তোমরা রেস্ট করো।
এই বলে রোয়েন ভাইকে নিয়ে নিয়ে রুমে চলে গেল। আমরা যে যার রুমে চলে গেলাম। আমার এখন ঘুম প্রয়োজন, তাই রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে রোয়েন ইয়াদের দিকে সন্দেহর চোখে তাকিয়ে আছে কতক্ষণ থেকে। ইয়াদ ভয়ে ভয়ে ডুব গিলল, ধরা পড়ে যাবে না তো আজ। তোর কি এমন কাজ ছিল শুনি একটু? আমার জানা মতে তো তোর কোনো কাজ ছিল না। ও ইয়া আছি লো একটা কাজ, তুতলিয়ে বলল ইয়াদ। তোতলাচ্ছিস কেন তুই? তুই আবার প্রেম করছিস না তো? ভয়ে গলা শুকিয়ে গেল ইয়াদের। তবুও নিজেকে স্বাভাবিক করে বলল, আরে কি বলিস ভাই, আমি প্রেম করব তা তোকে জানাবো না। রোয়েন আর কথা বাড়াল না, অন্য কথা বলা শুরু করল। এইদিকে ইয়াদ যেন হাফ ছেড়ে বাঁচল, এটুর জন্য ধরা খায় নাই। দুই বন্ধু মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে রোয়েন চলে গেল বাসায়। রোয়েন চলে যেতেই ইয়াদ রিহুকে ফোন করল। এই তোমার সময় হলো আমাকে ফোন করার? বাসায় গেছো সেই কখন? রাখো তুমি ফোনের কথা, একটুর জন্য রোয়েনের হাত থেকে বেঁচে গেলাম, আর না হলে কি হয়ে যেত ভাবতেই ভয় লাগে। বলো কি ভাইয়া, কি করে? আজকে বাসায় কাজের বাহানা দিয়ে দেরি করার জন্য রোয়েন আমাকে সন্দেহ করছিল, কারণ ও জানে তো আমার কোনো কাজ ছিল না, একটুর জন্য ধরা পড়ি নাই ওর কাছে। ভাইয়া এখন কিছু না জানুক, একদিন তো জানবেই যে ওর বোনের সাথে তুমি রিলেশন করো, তখন কি করবে? যখন জানবে তখন দেখা যাবে কি করব, এবার চুপ করো। বাসায় গেছো ঠিক মতো? হুম এসেছি। এভাবে টুকিটাকি কথা বলতে থাকলো ওরা। এদিকে বিকেলের দিকে হুরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে রোয়েনকে আর কোনো জায়গায় খুঁয়ে পড়লাম না, ভাবলাম চলে গেছে হয়তো। কোনো যেন হালকা মন খারাপ হয়ে গেল। হঠাৎ করে আমার চোখ গেল আমার টেবিলের দিকে, গিয়ে দেখলাম সেখানে অনেকগুলো চকলেট রাখা। চকোলেট দেখে আমার ঠোঁট হাসি ফুটে উঠল। পরক্ষণে মনে পড়ল চকলেটগুলো রাখল কে? ইয়াদ ভাইয়া? না তো, ইয়াদ ভাইয়া তো আমাকে সরাসরি এই চকলেট দেয়। তাহলে এটা কে রাখল? রোয়েন ভাই হতে পারে। এই নিয়ে আর কিছু ভাবলাম না, কারণ আগে পরে রোয়েন ভাই এভাবে অনেক চকলেট দিয়েছে। কিন্তু এবারের চকলেটটা পেয়ে আমার ভিতর অন্যরকম অনুভূতি হল। এই অনুভূতি মনে আমি বুঝলাম না। কিছু চকলেট নিয়ে ইমা আপুর রুমে গেলাম একসাথে খাবো বলে, কিন্তু আপু রুমে নেই। বুঝলাম যে ছাদে আছে, তাই আমি ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে উঠে দেখলাম ইমা আপু কার সাথে যেন ফোনে কথা বলছে। পরে ভাবলাম হয়তো ফাহিম ভাইয়ার সাথে কথা বলছে। ফাহিম ভাইয়া আর ইমা আপুর রিলেশন 3 বছরের। আপুর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্ব সুলভ, তাই আপুর সব কথা আমি জানি। মাথায় দুষ্ট বুদ্ধি চড়ে বসল, পা টিপে টিপে আপুর পিছনে যেয়ে হঠাৎ করে ভাও করে উঠলাম। ভয়ে আপুর হাত থেকে ফোনটা পড়ে গেল। পিছন ফিরে আমাকে দেখে বলে, হুর আমাকে ভয় পাইয়ে দিলি, দাঁড়া তোর আগ যে খবর আছে। এই বলে আমার পিছে ছুটা শুরু করল, আমিও ছুটতে লাগলাম। ছোটাছুটির এক পর্যায়ে দুইজনেই ক্লান্ত হয়ে ছাদে বসে পড়লাম। তখন শুনতে পেলাম ফাহিম ভাই হ্যালো হ্যালো করতেছে। আমি ফট করে ফোনটা হাতে নিয়ে বললাম, আরে দুলাভাই এত হাইপার হওয়া লাগবে না, আপনার ভীতু বউ ঠিক আছে, শুধু একটু ভয় পেয়েছে। তা আমার ভীতু বউকে ভয় দেখালো কে? আমার দুষ্ট শালিকা নাকি? ভাইয়ার কথা শুনে হেসে ফেললাম। ভাইয়ার সাথে কতক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরে আপু আর আমি গল্প শুরু করলাম। গল্প করতে করতে আপুর দিকে চকলেট বাড়িয়ে দিলাম। এতগুলো চকলেট কে দিল তোকে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল আপু। জানি না আপু, ঘুম থেকে উঠে দেখি টেবিলের উপরে রাখা। বুঝলাম না কে রেখেছে। ইয়াদ ভাইয়া দিলে তো সরাসরি এই দেয়। রোয়েন ভাই রেখে গেছে হয়তো, মুখ টিপে হেসে বলল আপু। আমারও তাই মনে হয়। আমার কি মনে হয় জানিস? কি? রোয়েন ভাই তোকে ভালোবাসে। আপুর কথা শুনে চমকে আপুর দিকে তাকালাম আমি। কি যে বলো না আপু, সে তো আমাকে দেখতেই পারে না, সব সময় বকা দেয়, সে নাকি আবার ভালোবাসবে আমাকে। বুঝলি, মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি শাসনও করে। আমার মনে হয় ভাইয়া তোকে সত্যি ভালোবাসে।